অ্যাঙ্গোলার কবিতা ক্লিষ্ট ক্ষুব্ধ দেশ দেশভূমি আগাস্টিনো নেটো। ক্লিষ্ট ক্ষুব্ধ দেশ দেশভূমি আফ্রিকার, সেকাল ও একালের কৃতদাসদের যন্ত্রণায় চোখ ফেটে উদ্গত অশ্রুতে, নানা ভিন সাগরের নোংরা নর্তনের বেজ্যোতিতে ক্লিন্ন ঘর্মে ক্লিষ্টক্ষুব্ধ দেশ দেশভূমি আফ্রিকার, অরণ্যে লোহা আর আগুনের নিষ্ঠুর অনাচারী পেছনে থেতলে যাওয়া ফুলের অসহ্য সুগন্ধের সৃষ্টি ছাড়া অনুভবে ক্লিষ্টক্ষুব্ধ দেশ দেশভূমি ক্লিষ্টক্ষুব্ধ দেশ দেশভূমি আফ্রিকার, কারারক্ষীদের দরজার চাবির ঝরাৎকারে, স্বপ্নের শুরুতেই স্বপ্নভঙ্গে, ফাঁসিতে লটকানো উচ্চ হাস্যে, সেই সঙ্গেই ক্রন্দনের জয়ডঙ্কা রবে, এবং এসবের মাঝেই ক্লিষ্টক্ষুব্ধ আফ্রিকার দেশ দেশভূমির গোপনে সঞ্চিত ভাবরাশির চেতনারহিত প্রদীপ্তিতে ক্লিষ্টক্ষুব্ধ দেশ দেশভূমি আফ্রিকার। জীবন্ত আপনা আপনি আপনা আপনি ওরা, সেই সঙ্গে জীবন্ত আমাদের সহযোগে, স্বপ্নে স্বপ্নে উদ্বেলিত হয়ে ওঠে ওরা, সেজে ওঠে সেই সব স্বপ্ন বাওবাব বৃক্ষরাজির নাচনে নাচনে, আর তারই ছন্দিত আবহে কৃষ্ণসার মৃগমৃগীদের চলনের সুমিতিতে, অর্থাৎ আছে যার প্রাণ তার সবাকার চিরকাল ধরে চলে আসা মৈত্রীতে। উচ্চকণ্ঠ হয়ে ওঠে ওরা ঘোষণায় সরায় জীবনের সমস্ত ধ্বনিকে, অর্থাৎ এমনকি যে আটলান্টিক ছিন্ন ভিন্ন কিংবা সবগন্ধি নির্মাল্য নিক্ষেপ করে তটে তটে, তাতেও, এবং সাথে সাথে অবশ্যই নির্মল সলিলে নদ নদীর। ওরা জীবন্ত ক্লিষ্টক্ষুব্ধ দেশ দেশভূমি আফ্রিকার, ওরা জীবন্ত ক্লিষ্টক্ষুব্ধ দেশ দেশভূমি আফ্রিকার, তাবৎ দায়বদ্ধ বিবেকের সমন্বিত এক তানে, তাবৎ মানুষের ন্যায়নিষ্ঠ রক্তে রক্ত সঞ্চালনে, তাবৎ মানুষের সুদৃঢ় সংকল্পে অভিপ্রায়, তাবৎ মানুষের আন্তরিকতায়, নক্ষত্রের অস্তিত্বের শুদ্ধ ও সহজ সঙ্গতে ওরা জীবন্ত আফ্রিকার ক্লিষ্টক্ষুব্ধ দেশ দেশভূমি, কারণ প্রাণবন্ত জীবন্ত আমরাও অবিনাশী কণা ও কণিকারা আফ্রিকার ক্লিষ্টক্ষুব্ধ দেশ দেশভূমির। ওরা জীবন্ত আফ্রিকার ক্লিষ্টক্ষুব্ধ দেশ দেশভূমি, কারণ প্রাণবন্ত জীবন্ত আমরাও অবিনাশী কণা ও কণিকারা আফ্রিকার ক্লিষ্টক্ষুব্ধ দেশ দেশভূমির। অনুবাদ করেছেন রণেশ দাশগুপ্ত। অ্যাঙ্গোলার কবিতা ক্লিষ্টক্ষুব্ধ দেশ দেশভূমি, কবি আগাস্টিনো নেটোর। অ্যাঙ্গোলার কবিতা ঠিকা মজুরের চিঠি, আন্তোনিও জাসিন্তো। অনুবাদ করেছেন শামসুর রহমান। প্রিয়তমা আমার, তোমাকে একটা চিঠি লিখতে চেয়েছিলাম, যে চিঠি বলবে তোমাকে দেখার এই কামনা, তোমাকে হারাবার এই ভয়, বদান্যতার চেয়ে বেশি এই অবর্ণনীয় অসুখ বিষয়ে আমার অনুভূতি, যা আমাকে প্ররোচিত করে, এই আকুল আকাঙ্ক্ষা যাতে আমি বাঁচি পূর্ণ সমর্পণে। আমি তোমাকে একটি চিঠি লিখতে চেয়েছিলাম, প্রিয়তমা আমার, অন্তরঙ্গ গোপনীয়তার এক চিঠি, তোমার স্মৃতিময় এক চিঠি, তোমার বিষয়ে। মেহেদি রঙের মতো তোমার ঠোঁট, কাদার মতো কালো তোমার চুল, মধুর তোমার চোখ, বন্য কমলালেবুর মতো শক্ত তোমার স্তন, বন্য বেড়ালের ভঙ্গির মতো তোমার চলন, এবং তোমার আদর যেমনটি এখানে পাবো না আমি। তোমাকে একটি চিঠি লিখতে চেয়েছিলাম, প্রিয়তমা আমার, যে চিঠি ফিরিয়ে আনবে আমাদের লীলাভূমির দিনগুলি, দীঘল ঘাসে হারিয়ে যাওয়া আমাদের রাতগুলো, যে চিঠি ফিরিয়ে আনবে কুল গাছ থেকে আমাদের ওপর ছড়িয়ে পড়া ছায়া, যা ডেকে আনবে আমাদের মত্ত কামনা আর আমাদের
বিচ্ছেদের তিক্ততাকে। তোমাকে একটি চিঠি লিখতে চেয়েছিলাম প্রিয়তমা আমার, যা তুমি দীর্ঘশ্বাস ছাড়া পড়বে না, যা তুমি লুকিয়ে ফেলবে বাবা বম্বোর কাছ থেকে, যা তুমি আড়াল করে রাখবে মা কিজার কাছ থেকে, যা তুমি বারবার পড়বে বিস্মৃতির শীতলতা ছাড়া। একটি চিঠি যার তুলনা মিলবে না সারা কিলম্বতে। আমি একটি চিঠি লিখতে চেয়েছিলাম প্রিয়তমা আমার, একটি চিঠি যা তোমার কাছে নিয়ে আসবে বয়ে যাওয়া হাওয়া। আমি একটি চিঠি লিখতে চেয়েছিলাম প্রিয়তমা আমার, একটি চিঠি যা তোমার কাছে নিয়ে আসবে বয়ে যাওয়া হাওয়া। একটি চিঠি যা বাদাম আর কফি গাছ, হায়না আর মোষ, ডাক সাইডে কুমির আর রূপালী মাছ বুঝতে পারবে। যদি হাওয়া পথে হারিয়ে ফেলে সেই চিঠি, তাহলে পশু আর গাছগাছালি গান থেকে গানে, বিলাপ থেকে বিলাপে, অস্ফুট কথা থেকে আধো আধো কথা আমাদের তীক্ষ্ণ যন্ত্রণায় করুণা করে তোমার কাছে বিশুদ্ধ আর উষ্ণ রূপে নিয়ে আসবে চিঠির জ্বলন্ত শব্দগুলো, দুঃখময় শব্দগুলো। যে চিঠি তোমাকে আমি লিখতে চেয়েছিলাম। হে আমার প্রিয়তমা, তোমাকে একটি চিঠি লিখতে চেয়েছিলাম, তোমাকে একটি চিঠি লিখতে চেয়েছিলাম, কিন্তু হে আমার প্রিয়তমা, বুঝতে পারি না কেন এমন হয়, কেন এমন হয়, কেন এমন হয় আমার প্রিয়তমা, যে তুমি পড়তে পারো না আর আমি নিরাশা লিখতে পারি না। অ্যাঙ্গোলার কবিতা আমি একটি সিংহকে খুঁজে বেড়াচ্ছি, রুইডে মাটোসের কবিতা, এবং অনুবাদ করেছেন আক্তার হোসেন। আমি একটি সিংহের সন্ধানে যাচ্ছি, আকারে যার খুব একটা বড় হওয়ার দরকার নেই, যে সংগ্রামে হবে ক্ষিপ্র, ভয়ঙ্কর, যাকে ভয় করা যায়, যায় ভালোবাসাও। নম্র চাহনি মাখা, উদার হাসি মাখা এক সিংহের ছবি আমি আঁকতে চাই, এক প্রফুল্ল চিত্ত সিংহ যার মৌনী ভাব নেই, এক সিংহ যে তার ভালোবাসায় প্রবল, আমি তাকে ডাকবো হোজিয়া হেন্ডা। আমি একটি সিংহ খুঁজে বেড়াচ্ছি, হৃদয়বান একটি সিংহ, যে তার রুটি ভাগ করে নেয় এবং জীবন উৎসর্গ করে। আমি একটি সিংহ খুঁজে বেড়াচ্ছি, শত্রুর সঙ্গে যে দৃঢ় আর অনমনীয়, ভদ্র এবং মানবিক, বন্ধুবৎসল এবং সহজ সরল, আমি তাকে ডাকবো হোজি ইয়া হেন্ডা। আমি এক সিংহের সন্ধানে যাচ্ছি, বিজয়ের আস্থায় যে পরাজয়ে হাসে। আমি একটি সিংহের সন্ধানে খুঁজে বেড়াচ্ছি, যে হবে দৃঢ়, প্রিয়তর, ভয়ঙ্কর একটি সিংহ, আমি তাকে ডাকবো হোজি ইয়া হেন্ডা। তাকে খুঁজে বের করতেই হবে আমাকে, ধরাপৃষ্ঠে, সাগরে, নদীতে থেকে নদীতে, সমতল ভূমিতে তাকে আমার পেতেই হবে অ্যাঙ্গোলায়। আমি তার ছবি আঁকবো, আমি তার ছবি আঁকবো, আমি তাকে ডাকবো হোজি ইয়া হেন্ডা। সেনেগালের কবিতা সময়, দাভিদ দিওপ। একটা সময় আছে স্বপ্ন দেখার, রাত্রির স্বস্তির মধ্যে, নৈশব্দের গভীরে। একটা সময় আছে সন্দেহ করার, শব্দের ভারী আবরণ ছিঁড়ে ফেলে কান্নার ফোঁপানি। একটা সময় আছে যন্ত্রণা পাওয়ার সারাটা সময়, যন্ত্রণা পাওয়ার সারাটা যুদ্ধপথ মায়ের দৃষ্টির মধ্যে। একটা সময় আছে ভালোবাসার, আলোর কুটিরে যেখানে গান গায় চারাগাছের শরীর, এবং সময়ের উন্মাদনার মধ্যে, সময়ের অধৈর্যের মধ্যে, উর্বরতার সময়ের বীজ যেখান থেকে জন্মাবে ভারসাম্য।
ফরাসি থেকে অনুবাদ করেছেন অরুণ মিত্র। মৃত্যুর উদ্ভব। চাঁদ একবার মানুষের কাছে একটি পোকাকে পাঠালো, বলল, মানুষের কাছে গিয়ে বলো, আমি যেমন মরি এবং মরে বেঁচে থাকি, তেমনি তোমরাও মরবে এবং মরেও বাঁচবে। খবরটি নিয়ে পোকাটি রওনা হলো, কিন্তু মাঝপথে এক খরগোশ তাকে অতিক্রম করে যায় এবং জিজ্ঞাসা করে, কোন কার্যে যাচ্ছ? পোকা উত্তর দেয়, চাঁদ আমাকে মানুষের কাছে পাঠিয়েছে তাদেরকে এ কথা বলতে যে সে যেমন মরে এবং মরে বেঁচে থাকে, তেমনি তারাও মরবে এবং মরেও বেঁচে থাকবে। খরগোশ বলল, তুমি তো দৌড়ে আনাড়ি, তোমার চেয়ে আমিই বরং যাই। এই না বলে সে ছুট লাগালো এবং যখন মানুষের কাছে পৌঁছালো, বলল, চাঁদ আমাকে তোমাদেরকে বলতে পাঠিয়েছে যে আমি যেমন মরি এবং মরে ধ্বংস হয়ে যাই, একইভাবে তোমরাও মরবে এবং একেবারে শেষ হয়ে যাবে। খরগোশ তারপর চাঁদের কাছে ফিরে গেল এবং তাকে বলল মানুষকে সে কি বলেছে। চাঁদ তখন ক্রুদ্ধ হয়ে তাকে ধমক লাগালো, তোর কি সাহস যে আমি যা বলিনি মানুষকে তুই তা বলেছিস? এই না বলে একটি কাঠের টুকরো তুলে চাঁদ খরগোশের নাকের উপর আঘাত করল। সেদিন থেকে খরগোশের নাক দুভাগ। কিন্তু মানুষ খরগোশ তাদেরকে যা বলেছে তাই বিশ্বাস করে।